আচ্ছা, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখো। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত এত হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত মানে a স্কয়ার বাই b স্কয়ার সমান হচ্ছে 16/1। এটাকে আমরা a বাই b করবো, তার স্কয়ার মানে কত? এটা 4/1 তার স্কয়ার। বা এখানে স্কয়ার না করলেও হবে, তুমি পরে ওটা করতে পারো, এটাকে এরকম রাখতে পারো, 16/1ই রাখতে পারো। তাহলে a বাই b মানে কত হয়ে গেল? 16/1। 16/1 মানে হচ্ছে 4/1। এবং পরিসীমার অনুপাত মানে কি হচ্ছে, তুমি উপর নিচে 4 দিয়ে গুণ করছো, 4/4 দিয়ে। তাহলে 4 × 4, 4 × 1, আলটিমেট কত আসবে? 4/1ই আসবে, কারণ এগুলো তো কেটেই যাচ্ছে। ঠিক আছে, এগুলো তো কেটেই যাচ্ছে, তার মানে ক্ষেত্রফল থেকে যখন পরিসীমার অনুপাত আমরা বের করবো, শুধু বাহুর অনুপাতটা বের করলেই হবে। ক্ষেত্রফল থেকে পরিসীমার অনুপাত যদি করতে হয় তাহলে শুধুমাত্র বাহুর অনুপাত বের করলেই হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা 19 নম্বর। একই রকম মনে হয়, দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত এত যদি হয় তাহলে পরিসীমার অনুপাত কত হবে? শোনা যাচ্ছে তো? কর্ণের অনুপাত মানে কি? a√2, আর একটা হচ্ছে b√2। কর্ণের অনুপাত হচ্ছে 2:3, √2 তে কেটে গেল। তাহলে a বাই b মানে কত? 2/3। এটাই অ্যান্সার। আমি বললাম যে বাহুর যেটা অনুপাত হবে সেটাই পরিসীমার অনুপাত হবে। বাহু নিয়ে আসলে পরিসীমা হয়ে গেল, কারণ 4 উপর নিচে 4 দিয়ে গুণ করলে 4 তো কেটেই যায়। তাহলে বাহুর যেটা অনুপাত সেটা হচ্ছে পরিসীমার অনুপাত। আর দুটি বর্গক্ষেত্রে কি বলেছে দেখো, তারপর এটা পরিসীমার অনুপাত। পরিসীমা মানে 4/4, এটা আমাকে বলে দিয়েছে। 3/4। ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে বাহুর স্কয়ার করে নাও, a বাই b তার স্কয়ার, 3/4 তার স্কয়ার, 9/16। এটাই অ্যান্সার। তাহলে বাহু থেকে যদি পরিসীমা থেকে যদি আমাকে ক্ষেত্রফলে যেতে হয় তাহলে স্কয়ার করে নিতে হচ্ছে, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র স্কয়ার দিয়ে আসে। আর ক্ষেত্রফল থেকে যদি পরিসীমা আমাকে বের করতে হয় তাহলে সেক্ষেত্রে বা বাহুর অনুপাত বের করতে হয় তাহলে a বাই b এর অনুপাত বের করলেই হবে। পরিসীমার অনুপাত বের করতে হলে a বাই b এর অনুপাত বের করলে। ঠিক আছে, বোঝা গেল? তোমাদের রিপ্লাই পাচ্ছি না যে। আচ্ছা, এরপরে একটু বলতে থাকো যে কোনগুলো করবো কোনগুলো করবো না। 22 এটা করে নিয়ে এসো। আচ্ছা, 22-এর আগে 21 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 24। 10 মিটার বাহুবিশিষ্ট বর্গাকার বাগানের বাইরের চারিদিকে সমান পরিসীমা বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 44 বর্গমিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া? বাইরের চারিদিকে রাস্তাটি কতটা চওড়া বলেছে? রাস্তার ক্ষেত্রফল আমাকে বলে দিচ্ছে। রাস্তার ক্ষেত্রফল মানে কি হবে? যে রাস্তা সহ বর্গাকার, এটা হচ্ছে রাস্তা সহ বর্গাকার জায়গার ক্ষেত্রফল মাইনাস বর্গাকার জায়গার ক্ষেত্রফল। তাহলে আমি যদি 10 মিটার বলেছি এটা, তাহলে এই সাইডে রাস্তাটা যদি কোনো ছবিটাই ভুলে গেছি, রাস্তাটা যদি আমি ছবি আঁকলামই না, রাস্তাটা যদি মিটার চওড়া হয়, রাস্তাটা যদি মিটার চওড়া হয় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? বর্গক্ষেত্রটা কেমন হবে? বাইরের যেটা বর্গক্ষেত্র হবে তার যেটা দৈর্ঘ্য হয়ে যাবে সেটা হচ্ছে 10+2a। এটা বাইরের বর্গক্ষেত্র হচ্ছে, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 10+2a। এদিকে বাড়ছে আর এদিকে বাড়ছে, তাহলে 2a হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? 10+2a। তাহলে রাস্তার ক্ষেত্রফল যদি বের করি তাহলে রাস্তা সহ বর্গাকার
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস রাস্তা এই সরি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং এটা সমান আমাকে কত বলেছে 44 বলে দিয়েছে, এটা আমাকে 44 বলে দিয়েছে। তাহলে এটাকে আমরা কি করবো, ভেঙে নিব, বা তুমি হিট অ্যান্ড ট্রায়াল মেথড দিয়ে দেখো কোনটা দিয়ে ভ্যালু 44 আসছে, কোনটা বসালে ডিফারেন্স করলে 44 আসবে। তাহলে আমি যদি 1 বসাই, 1, তাহলে 12 হচ্ছে, 12 স্কোয়ার কত, 144 মাইনাস 144, এর ভ্যালু রেকর্ডিং করতে মনে হয় ভুলে গেছি, না না বসেছি। হ্যাঁ, আমরা যদি এর ভ্যালু 1 নিয়ে নিই, a ইকুয়ালস টু 1, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 12, 12 তার স্কোয়ার মানে 144, তার মানে ভ্যালু কত হয়ে গেল, দেখেই বুঝতে পারবো যে এর ভ্যালু কত হচ্ছে 1 হচ্ছে। আমাকে নর্মাল ক্যালকুলেশন করার দরকার নেই, আর না হলে তোমাকে ভেঙে করতে হবে। চলো 25, হয়ে যাবে এরকম। হুম 26 দেখো কি বলেছে, একটি বর্গাকার ক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল যদি 39 বর্গমিটার হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে ছবি না এঁকে ইমাজিন করো যে রাস্তাটা কি হয়ে গেছে, তোমার মাঝখান দিয়ে গেছে, চলো ছবি এঁকেই দিই। এটা তুমি এরকম টাইপের কিন্তু আমরা আয়তক্ষেত্রে করেছি, এই একটা রাস্তা গেল এবং এই একটা রাস্তা গেল, দুটো রাস্তা গেছে। তাহলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করবো, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম, শুধু আমি রাস্তার ক্ষেত্রফল বের করছি, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হয়ে যাবে বলো, 2a মাইনাস 1 তার স্কোয়ার সমান 39, বুঝতে পারলে বলো তো, একবারে যে লিখলাম, হ্যাঁ, এইটুকু রাস্তার ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে এইটুকু রাস্তার দৈর্ঘ্য হচ্ছে a, আর প্রস্থ হচ্ছে গিয়ে কত 1, তাহলে এইটুকু রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, পেয়ে গেলাম। আবার এইটুকু রাস্তা যেটা আছে, এইটুকু রাস্তার ক্ষেত্রফল যদি বের করি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে a আর প্রস্থ হচ্ছে গিয়ে 1, তাহলে এইটুকু রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। কিন্তু কমন যে জাংশনটা, সেইটুকুর ক্ষেত্রফল আমি ডবল বের করে নিচ্ছি, সেই জন্য ওখান থেকে 1 বিয়োগ করে দিলাম। তাহলে 2a সমান হচ্ছে গিয়ে 40, a সমান হচ্ছে কত 20, তাহলে a স্কয়ার সমান কত হয়ে গেল 400, অ্যান্সার কত হয়ে গেল 400। ঠিক আছে, কোশ্চিন নম্বর 27 দেখো, কোশ্চিন নম্বর 27 বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, আয়তক্ষেত্র একটা নিয়ে নিলাম, পরিসীমা 120 মিটার বলে দিয়েছে, দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্র, আচ্ছা বর্গক্ষেত্রে পরিণত হয়। বেশ, দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে y, দৈর্ঘ্য আমি 10 মিটার কমালাম, তাহলে সেটা দৈর্ঘ্য 10 মিটার কমালে সেটা কি হয়ে যাচ্ছে, বর্গক্ষেত্রে পরিণত হয়ে যাচ্ছে। আবার বস্তু তুমি যদি 10 মিটার কমাও, তাহলে সেক্ষেত্রে সেটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। ধরে নাও একটা বর্গক্ষেত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে পি, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি পি, তাহলে দৈর্ঘ্য যদি আমি 10 মিটার কমাই এক্স মাইনাস 10, তাহলে সেটা কত হয়ে যাবে, পি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে দেয়ারফর এক্স সমান কত, পি প্লাস 10 বা 10 প্লাস পি, এটা বলবে এক্স সমান হচ্ছে 10 প্লাস পি। আবার যদি এরকম বলি যে প্রস্থ যদি 10 মিটার বাড়ানো হয়, প্রস্থ মানে হচ্ছে গিয়ে ওয়াই, 10 মিটার বাড়াচ্ছে, সেটাও পি হয়ে যাচ্ছে, তার মানে ওয়াই সমান হচ্ছে কি পি মাইনাস 10। দৈর্ঘ্য 10 মিটার কমাও অথবা প্রস্থ 10 মিটার বাড়াও, সেটা কি হয়ে যাবে, একটা বর্গক্ষেত্রে পরিণত হয়ে যাবে। এবং বর্গক্ষেত্রে পরিণত যদি হয়ে যায়, তাহলে সেই বর্গক্ষেত্রে আমি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি পি ধরে নিচ্ছি, তাহলে আমাকে বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো, তার আগে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। পরিসীমা তোমাকে 120 দিয়েছে, তুমি এক্স আর ওয়াই এর মান পেয়ে গেছো, তাহলে পরিসীমা বের করো, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 10 প্লাস পি প্লাস পি মাইনাস 10 প্লাস পি মাইনাস 10 সমান হচ্ছে কত, 120। 10 কেটে গেল, 2 এর সাথে কাটো, এটা কত হয়ে গেল 60, টু পি সমান হচ্ছে কত 60,
পি সমান হচ্ছে কি কত 30। তাহলে পি সমান যদি 30 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটা কত পেয়ে যাবো 40, এটা কত হয়ে যাবে 20। তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেল বলো? ভালো কোশ্চেন। এক্স ওয়াই সমান কত হয়ে গেল 800। বোঝা গেল? 40 into 20। দেখো বুঝতে পারলে কিছু? হ্যাঁ, পেরেছি। বেশ। এবার কোশ্চেন নাম্বার 29 হয়েছে। হ্যাঁ, ওটা তো হয়ে যাবে। হ্যাঁ, হুম 29 দেখো পরের গুলো। 29 30 একটি ঘরের মেঝে আয়তাকার যার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার, ফটের উচ্চতা এটাও পারবে। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র থাকবে, যেমন 2020 এই কোশ্চেন এসেছে। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র জানো? এই হচ্ছে একটা ঘর। 4 দেওয়াল মানে 4টা দেওয়াল। আমরা যে ঘরের ভিতরে বসে আছি সেই ঘরটা ধরে নাও আয়তাকার আছে বা বর্গাকার আছে, যাই হোক না কেন। বর্গাকার করে একটা সুবিধা হয়েছে, তোমাদের এটা করানো কিন্তু 4 দেওয়ালের ক্ষেত্রফল অলরেডি করিয়ে দিয়েছি। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। তাহলে 4টা দেওয়াল নিচে মেঝে আর ছাদ বাদ, তাহলে এই ওয়ালটার ক্ষেত্রফল কত বলতো? এক্স ওয়াই। সিমিলার এদিকে আরেকটা ওইরকম তল আছে, আমরা যেই তলটার ক্ষেত্রফল বের করবো তার অপোজিটে কিন্তু সেম আরেকটা তল থাকে, তাহলে এক্স ওয়াই হলো। তো ক্ষেত্রফল বের করা মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ। এখানে উচ্চতারাও প্রস্থের কাজ করছে। আচ্ছা, এবার যদি আমি এই ওয়ালটার ক্ষেত্রফল বের করি, এই ওয়ালটার, তাহলে এই ওয়ালটার ক্ষেত্রফল কত হয়ে যাবে? দৈর্ঘ্য যে কোনো এটা আর প্রস্থ এটা না, মানে ওয়াই জেড হয়ে গেল। আচ্ছা, দুটো দেখো সিমিলার যেহেতু তল আছে সেই জন্য 2 দিয়ে আমরা কি করবো? গুণ করবো। তাহলে 2 লিখলাম, আর কি কমন যাচ্ছে? ওয়াই কমন যাচ্ছে, তার মানে এক্স প্লাস জেড ইন্টু ওয়াই। এক্স মানে হচ্ছে দৈর্ঘ্য, জেড মানে হচ্ছে কি, আচ্ছা 1 মিনিট ভুল করলাম, ঠিকই আছে এখানে ওয়াই জেড আর এক্স জেড। 1 মিনিট দাঁড়াও। এই ওয়ালের সাথে এটা হচ্ছে কি ওয়াই জেড, এটা হচ্ছে ওয়াই জেড, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে কি ওয়াই, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি ফর্মুলা যেটা আসবে সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে আমি লিখতে গিয়ে কিছু একটা ভুল করেছি, 1 মিনিট আমি দেখে নিচ্ছি। দেখো দৈর্ঘ্য আমি এক্স ধরেছি, প্রস্থ হচ্ছে ওয়াই আর উচ্চতা হচ্ছে কি তোমার জেড। তাহলে আমি যদি এই ওয়ালের ক্ষেত্রফল বের করি তাহলে কত হয়ে যাবে? দৈর্ঘ্য হচ্ছে এক্স আর উচ্চতা হচ্ছে কি জেড। সিমিলার দুটো তল আছে তার মানে এটা হবে। একই রকম ভাবে যদি এই ওয়ালটার ক্ষেত্রফল বের করি তাহলে যে কোনো একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, ব্যাস। তাহলে 2 ইন্টু ওয়াই জেড, তাহলে 2 কমন নিলাম, এক্স প্লাস ওয়াই ইন্টু, তাহলে ফর্মুলা কি চলে এলো আমাদের? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু, এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। বেশ, তাহলে এই সূত্রে শুধু বসিয়ে দিবে মান, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে মান বসাও, কত হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে কি 4। 6 4 10, 10 2 20, 20 4 কত 8, এটা হচ্ছে অ্যান্সার, এত বর্গমিটার। বেশ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চিন নাম্বার 31 দেখো কি বলেছে। কোশ্চিন নাম্বার 31।
এটা মুছে দিই তাহলে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 31-এ যেটা বলা হয়েছে দেখো, যে 8 মিটার, 6 মিটার, 4 মিটার। এটা মানে কি, এখানে এরিয়া এরকম ভাবে লেখা হয়, তার মানে একটা দৈর্ঘ্য, মানে এটা আয়তনটা বলেছে, একটা প্রস্থ আর একটা হচ্ছে গিয়ে উচ্চতা। যদি এরকম ভাবে লেখা থাকে তাহলে প্রথমটা দৈর্ঘ্য হবে, দ্বিতীয়টা প্রস্থ হবে এবং তৃতীয়টা কি হবে, উচ্চতা হবে। এত মাপের ঘরের 4 দেয়াল 40 সেমি বেঁধে কাগজ দিয়ে ঢাকতে, 40 সেমি বেঁধে কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে 10 পয়সা হিসাবে কত টাকা খরচ হয়? তাহলে এইরকম মাপের একটা ঘর আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার, উচ্চতা হচ্ছে 4 মিটার। দেওয়ালটা আমি ঢাকবো 40 সেমি বেঁধের একটা কাগজ। তার মানে ধরে নাও ওর একটা দৈর্ঘ্য আছে, ওই কাগজটার একটা পার্টিকুলার দৈর্ঘ্য আছে, কিন্তু বেদ আমাকে কত করে দিয়েছে? দৈর্ঘ্য ধরে নাও এক্স, আর বেদ ধরে নাও ওয়াই, কিন্তু এখানে বেদ বলে দিয়েছে সেটা কত, 40 সেমি আমাকে বলে দিয়েছে। এই ধরনের কাগজ দিয়ে আমি কি করবো, পুরো ওয়ালটাকে ঢাকবো। তাহলে এই ধরনের কাগজ দিয়ে পুরো ওয়ালটাকে যদি ঢাকা হয়, এখানে ওয়াল ঢাকা মানে হচ্ছে কি 4টা দেওয়ালকে কিন্তু ঢাকা। এখানে যদি আমরা ওয়াল ঢাকার কথা বলি তাহলে সেটা কি হয়ে যাবে, তোমার 4টা দেওয়ালকে কিন্তু ঢাকা বোঝাচ্ছে। তাহলে কত খরচ হবে? 10 পয়সা হিসাবে গেলে তাহলে কত টাকা খরচ হবে? তাহলে এবার একটা জিনিস বলো, যে কাগজের আমি ধরে নিলাম, এই যে কাগজ, এই কাগজটা তাহলে কতটা লাগবে, বা এই কাগজে যদি আমি ক্ষেত্রফল বের করি, যে কাগজের দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে কত, দৈর্ঘ্য আমাকে বলে দেয়নি কিন্তু প্রস্থ বলে দিয়েছে বেদ। আমি ধরে নিলাম যে এর দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং প্রস্থ হচ্ছে গিয়ে কত, ওয়াই। ওয়াই মানে কত, 40। ওয়াই মান পরেই বসাচ্ছে, এক্স ওয়াই সমান। আর 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে কত, 8, প্রস্থ হচ্ছে কত, 6, আর উচ্চতা কত গো? উচ্চতা হচ্ছে 4। তাহলে এক্স ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত, 40 সেমি। সেমিকে মিটার করে নাও কারণ সবগুলো মিটার আছে, তাহলে 40/100 মিটার হয়ে গেল। এটা ক্যালকুলেশন করো না, 8 6 14, 14 দিয়ে কত, 28। এরকমই থাক, ক্যালকুলেশন করবো। 0 0 কাটলো, 2 দিয়ে 2 হচ্ছে, 2 দিয়ে কত, 5, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কত হচ্ছে, 2। তাহলে ফাইনালি এক্স সমান আমরা কত পেয়ে গেলাম, 5 8। আচ্ছা, 5 দিয়ে 10 মানে 280। 280 কি, 280 হচ্ছে মিটার। 280 মিটার, তার মানে যে কাগজটা নেওয়া হয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 280 মিটার এবং বেধ হচ্ছে কি, বেধ মানে প্রস্থ, প্রস্থ হচ্ছে কি তোমার 40 সেন্টিমিটার। দিয়ে আমি এই পুরো 4 দেওয়ালটা লিখতে পেরেছি। এবার আমাকে বলেছে এখানে, এখানে কাগজের যেটা খরচের হিসাবটা বলেছে, প্রতি মিটারে খরচ বলেছে, ক্ষেত্রফলে বলেনি। প্রতি মিটারে 10 পয়সা করে যদি খরচ হয় তাহলে টোটাল এক্সপেন্ডিচার কত হবে? টোটাল ইএক্স কত হয়ে যাবে, 280, 10 পয়সা। বল, হ্যাঁ 28 টাকা। 10 পয়সা মানে 1/10 টাকা, 1/10 রুপিস। 10/100 করে নিবি, 0 0 কেটে গেল, এখানে 0 0 কেটে গেল, তো আমার 28 টাকা, 20 রুপিস। ব্যাস, এই তো হচ্ছে কি কনসেপ্ট। আচ্ছা, সিমিলার একটা কোশ্চেন আছে, কিন্তু এখানে পরের কোশ্চেনটা দেখো তো, পরের কোশ্চেনটা বোঝা যায় কিনা, করতে পারবে কিনা। কিছু কিছু কোশ্চেন ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নেই। কোশ্চেন নাম্বার 32, ঘরের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে কি তোমার দেওয়া আছে, ঘরটির দেওয়ালের ফাঁকা অংশের ক্ষেত্রফল। এবার ঘরটির দেওয়ালে কি আছে, একটা পার্টিকুলার জায়গা কিন্তু ফাঁকা আছে, যার ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গমিটার। 4 দেওয়ালে 50 সেমি চওড়া, এখানে কত সেমি চওড়া কাগজ লাগাতে হবে সেটা বলে দিন। 4 দেওয়ালে 50 সেমি চওড়া কাগজ লাগাতে প্রতি মিটারে 2 টাকা হিসাবে এত টাকা খরচ হলে ঘরটির উচ্চতা কত মিটার আমাকে হিসাব করে বলতে হবে। ঘরটির উচ্চতা কত, কি মনে হচ্ছে, পারবে করতে? করে নাও, প্রিফার করি। কিন্তু চলো, দৈর্ঘ্য কত দেওয়া আছে, সেটা হচ্ছে 10 মিটার। বেশ, দৈর্ঘ্য 10 মিটার দেওয়া আছে এবং 8 মিটার, আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আচ্ছা তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করছি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। উচ্চতা আমার জানা নেই, তাহলে উচ্চতা আমি ধরলাম। বেশ,
এবার একটা পার্টিকুলার পোর্শন বাদ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কত, 20 বর্গমিটার জায়গা কিন্তু বাদ, তাহলে 20 বাদ দিতে হবে। কেন 20 বাদ দিলাম, যে ওইটুকু অংশ তো আমার কাগজে লাগছে না। যেই কাগজটা আমি ইউজ করছি সেটার বেধ হচ্ছে গিয়ে কত, 50 সেমি। 50 সেমি চওড়া মানে ওটাই বেধ, মানে প্রস্থ। তাহলে কাগজটার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যটা আমি জানি না, তাহলে কাগজটার দৈর্ঘ্য আমি এক্স ধরে নিলাম, আর বেধ হচ্ছে গিয়ে 50, মানে 50 বাই কত হয়ে গেল, 100। এটা 20 মাইনাস। হ্যাঁ, 20 এই জন্য মাইনাস হলো, কারণ দেওয়ালে, চার দেওয়ালের ক্ষেত্রফলে দেখো ওটা পুরোটা বের করেছি, চার দেওয়ালের ক্ষেত্রফল পুরোটা হচ্ছে এটা, কিন্তু দেওয়ালে একটা জায়গা ফাঁকা আছে, সেটার এরিয়া কত, সেটার এরিয়া হচ্ছে 20। দেওয়ালের পার্টিকুলার একটা জায়গা কিন্তু ফাঁকা আছে এবং সেটার এরিয়া কত, 20। ঠিক আছে, সেই জন্যই বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে এটা যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে কি আসছে দেখি। 50 দুই 100, এক্স সমান 2 দিয়ে গুণ করলাম, দেখো তো। আচ্ছা, একটা লাইন করি আর, এই পাশে কি আসছে এবং এই পাশে কি আসছে, এখানে 2 হলো, এক্স বাই 2 হলো এখানে। এখানে এটা যদি ক্যালকুলেশন করে নিই, এইটুকু পোর্শন যদি ক্যালকুলেশন আমরা করে নিই, তাহলে কত হচ্ছে, 10 8 18, 18 দিয়ে কত, 36, মানে 36 এইচ মাইনাস 20। এক্স সমান তাহলে কত হয়ে যাচ্ছে, কোনো গুণ করে দিলে 72 এইচ মাইনাস 20। 72 এইচ মাইনাস 20, সরি 20 কেন হলো, 40 হলো। 72 এইচ মাইনাস 40, তাহলে এটা কি পেয়ে গেলাম, দৈর্ঘ্য পেয়ে গেলাম। 72 এইচ মাইনাস 40, কিন্তু এটা আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম। আচ্ছা, এটাকে আমরা কিভাবে ইউজ করবো, চার দেওয়ালের প্রতি মিটারে এত টাকা হিসাবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এখানে খুব সুন্দর কনসেপ্ট। এটা তো আমি দৈর্ঘ্য পেয়ে গেছি, মানে কাগজটার দৈর্ঘ্য হচ্ছে এটা, যে পরিমাণ কাগজ লাগবে সেই পরিমাণ কাগজের দৈর্ঘ্য হচ্ছে এটা, এবং খরচ তোমাকে বলে দিয়েছে। দেখো, আগেরটা হয়তো মুছে দিলাম, আগেরটা আমরা হিসাব তাই করে করেছিলাম যে 50 সেন্টিমিটার চওড়া এবং প্রতি মিটারে 2 টাকা। তাহলে কাগজটার দৈর্ঘ্য আমি পেয়ে গেছি, যে এত সেমি দৈর্ঘ্যের কাগজ লাগবে। তাহলে এত এত সেমি দৈর্ঘ্যের যদি কাগজ লাগে, এবং প্রতি সেন্টিমিটারে, প্রতি মিটারে, এটা মিটারে বেরিয়েছে কারণ সবকিছু মিটারে করে নিচ্ছি। 50 সেমি যেটা বেরছিল 100 দিয়ে ভাগ করে নিয়েছি। প্রতি মিটারে হচ্ছে কি তোমার 2 টাকা করে খরচ, টোটাল খরচ কত, 640 টাকা। এটা অ্যাকর্ডিং টু প্রবলেম। কাগজটার আমরা দৈর্ঘ্য বের করে নিয়েছি, দৈর্ঘ্য কত হয়েছে, 72h মাইনাস 40, প্রতি মিটারে 2 টাকা করে খরচ, তাহলে 72h মাইনাস 40 তে কত, 2 দিয়ে গুণ করলাম। এবার নর্মাল ক্যালকুলেশন করো, কত হচ্ছে, 320। 72h 300 কত, 60, 5 বার কাটবে, এই সমান কত হচ্ছে, 5 মিটার। তাহলে এই সমান হচ্ছে 5 মিটার। হুম, হ্যাঁ। বেশ, তাহলে কোশ্চেন নাম্বার 33 দেখতে পারো তোমরা। কোশ্চেন নাম্বার 33, এই পেজে বেশ ভালো ভালো কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 33, আচ্ছা তোমরা রাইটিং স্কিল প্র্যাকটিস করছো, রাইটিং? এখনো শুরু করিনি। না, এখন থেকে শুরু করতে হবে, নাহলে পারবে না। হ্যাঁ, এখন থেকে শুরু করতে হবে, নাহলে পারবে না ভালো লিখতে। স্যারকে বলো, স্যারের কাছ থেকে পড়ো বা অন্য কোনো জায়গা থেকে পড়ো। কারণ আমি যে দুটো পরীক্ষা দিলাম, স্যার তো করে প্রায়। হ্যাঁ, আমি যে দুটো পরীক্ষা দিলাম, সেখানে নম্বর পাচ্ছি কত, 100-তে 50 পাচ্ছি। এই 100-তে 50 পেলে কিন্তু হবে না, যা তোমাকে মিনিমাম 50-কে 70 করতে হবে বা 65 করতে হবে। আমি জীবনেও রাইটিং স্কিল প্র্যাকটিস করি, মানে আমার যে চাকরিগুলো, হ্যাঁ, কি করলে 70 হবে। নিজে থেকে তুমি যদি করতে করতে যাও, যেটা আমার ওপিনিয়ন, নিজে থেকে করতে চাইলে তোমাকে ওই বাংলা বাংলা আনন্দবাজার পত্রিকা, যেটা আমি স্যারকে রিকোয়েস্ট করে স্যার এখন দিচ্ছে,
বাংলা পেপারের প্রথম পাতার পেজের ফার্স্ট পেজের একটা যে কোনো রাইটিং পড়ো, যেটা সাধারণ প্রতিবেদন বলে। ফার্স্ট পেজের একটা রাইটিং করো, আর আমাদের সম্পাদকীয় যেটা আছে সে দুটো আছে সম্পাদকীয়, ওই এটা তোমাকে প্রতিদিনের কাজ করতে হবে সম্পাদকীয়। তাহলে একটা আর এদিকে দুটো, সম্পাদকীয় প্রতিবেদন আর যেটা সাধারণ প্রতিবেদন, সেই দুটো তোমাকে করতে হবে। 2 নম্বর হচ্ছে গিয়ে এডিটোরিয়ালের যেটা দা হিন্দুর এডিটোরিয়ালটা পড়ো, এটা তোমার ডেইলি খাবার, এটা তোমাকে পড়তে হবে। দেখবে ইউটিউবে নিমিষা বানসাল বলে একজন পড়ান, নিমিষা বানসাল, ওর দা এডিটোরিয়াল সেকশনটা দেখো, 40 থেকে 50 মিনিটের ভিডিও হয়, খুব সুন্দরভাবে এডিটোরিয়ালটা পড়িয়ে দেন। আর এরপরে তোমাকে তো কিছু রাইটিং স্কিল তো প্র্যাকটিস করতে হবে, কিছু আবার মুখস্থ করতে হয় কিছু কিছু জায়গা। আর নাহলে সব থেকে ভালো যে কোনো একটা অনলাইনে হোক অথবা অফলাইনে হোক কোনো একটা জায়গা থেকে পড়ো, নাহলে পারবে না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 33। একটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার এবং তার প্রস্থ, একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার এবং তার প্রস্থ উচ্চতার 4 গুণ। ঘরটির 4 দেওয়াল মধ্যে এত মাপের 8টি কাগজ লাগলে ঘরটির ভূমির ক্ষেত্রফল কত বর্গ মিটার সেটা আমাদের বের করতে হবে। ভূমির ক্ষেত্রফল কত বর্গ মিটার, ভূমির ক্ষেত্রফল যদি বের করতে চাও তাহলে দৈর্ঘ্য প্রস্থ লাগবে না, কিন্তু হবে না। দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, তাহলে দৈর্ঘ্য আমি পেয়ে গেছি। আচ্ছা, এটা আমি মুছে দিই। কোশ্চেন 33, লেন্থ, ব্রেথ আর হাইট। দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ উচ্চতার 4 গুণ। উচ্চতা যদি x হয় তাহলে প্রস্থ হচ্ছে 4x। প্রস্থ উচ্চতার 4 গুণ। ঘরটির 4 দেওয়ালকে মুড়তে এত মাপের 8টি কাগজ লেগেছে, ব্যাস। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রে লিখতে পারি, করলাম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা মানে x। কতগুলো কাগজ লেগেছে? এরকম 8টি কাগজ লেগেছে। 8টি কাগজের ক্ষেত্রফল কত? এক একটা কাগজের ক্ষেত্রফল হচ্ছে 9 ইন্টু 4, এত বর্গ মিটার। তাহলে 8টা কাগজে কি হবে? 8 দিয়ে গুণ। তো আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে 2 দিয়ে কাটলাম, কত হচ্ছে? 4। আরো কাটবে। আচ্ছা, আর কাটছে কিনা দেখি। এটা হয়ে গেল 4x তার স্কোয়ার, বা 4 দিয়ে একবারে যদি ভাগ দিয়ে দিই, বোথ সাইডে যদি 4 দিয়ে ভাগ দিয়ে দিই, 4 দিয়ে ভাগ মানে 4 যদি কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে? 5 প্লাস এক্স ইন্টু এক্স, 9 ইন্টু 4 ইন্টু 4, 4 দিয়ে কেটে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x দিস ইকুয়ালস টু, বা এক্স স্কোয়ার প্লাস 5x, আমি এটাকে এই পাশে নিয়ে চলে আসছি -36, দিস ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার প্লাস 9x minus 4x minus 36 this equals to 0। এটাকে মিডল ফ্যাক্টর করলে কি হবে? মিডল ফ্যাক্টর দেখো বুঝতে পারছো কিনা, এখানে কিছু নেই মানে 1 আছে। এই 36 এর সাথে 1 কে গুণ করলাম, কত হলো? 36 এর সাথে 1 গুণ করা মানে 36। এটাকে উৎপাদক বিশ্লেষণ করলাম, আমি দেখেই বুঝতে পারছি যে 5 কিভাবে অ্যাডজাস্ট করবো। 9 4 36, 9 এর সাথে 4 বাদ দিলেই 5 হয়ে যাচ্ছে। 9 এর সাথে 4 বাদ দিলাম, 5 হয়ে গেল। ব্যাস, এটাই, এইভাবে মিডল ফ্যাক্টর করতে হয়। তাহলে কি হয়ে গেল? x যদি কমন নেওয়া যায়, জাস্ট মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলো। কেউ এসছে নাকি? মাচানটা আমি যেটা বলেছিলাম, ওই যে যেখানে লম্বু গাছগুলো আছে না লাগানো, আর আমাদের যে ওই গাছটা ছিল কি জানো ওটা, ডুমুরের যেটা গাছ ছিল তার মাঝখানে। হ্যাঁ, ওই জায়গাটায়। সামনে দিলে প্রচুর রোদ হবে, ডুমুরের গাছের নিচে করলে কি হবে? ডালপালা আছে, ওখানে একটু ছায়াটা পাবে। আরে ফন্ট দেখতে হবে না, সিসিটিভি ক্যামেরা লাগবে, ফন্ট দেখে কি করবি তো? কখন থেকে কাজ করছো? ও আচ্ছা, ও সব পারবে, করো না।
এতটা পরে পরে ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি একটু পরে। তোমরা এসো গো, মালদার দিকে আসলে আমার নার্সারি ঘুরতে আসবে, হ্যাঁ? হ্যাঁ, খুব প্রায় মজা, খুব মজার ব্যাপার। আমি মাঝে মধ্যে গিয়ে, সময় হয় না বলে বসতে পারি না, মাঝে মধ্যে গিয়ে বেশ বসি। আরে না, একাই করি না, আমি শুধু ইনভেস্টমেন্ট দিচ্ছি। হ্যাঁ, আমি, আমার একটা ভাতিজা আছে, ওকে বলেছি যে আমি কিছু হেল্প করছি, ও যাতে কাজটা করে। তো এরকম ভাবে দুজন মিলে করে। এখন ছোটখাটো আছে এখন, মানে ওখানে আমি অনেকগুলো গাছ লাগিয়েছি, প্রায় 160টা মতো মেহগনি আর লেবু গাছ লাগানো আছে। এবার হঠাৎ করে একটা আইডিয়া হলো যে আমার যখন, হ্যাঁ, মেহগনি আর লেবু গাছ লাগানো আছে, মানে এরকম ভাবে একটা প্লট আছে। এই প্লটটা হচ্ছে গিয়ে মোটামুটি তোমার এরকম প্লট আছে। এই প্লটটা মোটামুটি 8 কাঠা মতো। আর সামনের দিকে এই প্লটটা হচ্ছে গিয়ে তোমার 5 কাঠা মতো। এটাতে পুরো গাছ লাগানো আছে। আর এইটুকু জায়গাতে নার্সারি করছে, 5 কাঠা জায়গা। আমাদের বাড়ি। আমি তো 2 বছর হলো, 2 থেকে 2.5 বছর। কি? তারপর শুনেছি আচ্ছা, ঠিক আছে, তোমাদের ফ্ল্যাট কি কেনা হয়েছে না ভাড়া? এবার যাবো তোমাদের flat, এবার যাবো। আচ্ছা, আলিয়া থাকে কোথায়? আলিয়া কোথায় থাকে? আরে এখানে হ্যাঁ, ও তাহলে কি পেলাম দেখো, কতটা কি হলো। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 33 করছো। তাহলে ঘরটির ভূমির ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ, আমি তো এক্স পেয়ে গেলাম না, দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা, হয়, হয়ে গেছে। তাহলে প্রস্থ কত হচ্ছে, এটা হচ্ছে 4। আর নেগেটিভ তো হতে পারে না, প্রস্থ দৈর্ঘ্য কোনো সময় নেগেটিভ হতে পারে না, তাহলে এটা কত হয়ে যাবে, 4×4=16। এটা 4×4=16 হয়ে যাবে। তা আমার চেয়েছে কি, যে ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 20, এরিয়া চেয়েছে। দৈর্ঘ্য হচ্ছে 20 আর প্রস্থ হচ্ছে 4×4=16, হলো 16 গুণ 320। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে একটু তোমাকে ক্যালকুলেশন করতেই হবে, কিছু ক্যালকুলেশন তোমাকে করতে হবে, নাহলে হবে না। আচ্ছা, এটা হয়ে গেল তাহলে, বোঝা গেছে অঙ্কটা। এখানে তোমরা ক্যালকুলেশন করার সময় এখানে একবার হিট অ্যান্ড ট্রায়াল মেথডটা ইউজ করতে পারো। দেখো যে আমি একবারে x=4 বসিয়ে একবারে হয়তো মিলে যাবে এটা ক্যালকুলেশন, তা মাথায় আসাটাই হচ্ছে বড় ব্যাপার। আর নাহলে এরকম ভাবে করো নি, 1 মিনিট হয়তো বেশি লাগবে। 35, 33 হয়ে গেল, 34 করি। কোশ্চেন নাম্বার 34, 34 কি বলেছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, একটি ঘরে এত মাপের 2টি জানলা এবং এত মাপের একটি দরজা আছে, বাকি দেয়ালের ক্ষেত্রফল কত বর্গমিটার? পারবে করতে এটা? 4 দেওয়ালে এক কাজ করবো, এখানে মেঝের আর ছাদের তো ক্ষেত্রফল বের করতে বলেনি, আমাকে বলা আছে 2টি জানলা আছে এবং একটি হ্যাঁ 4, হ্যাঁ 4 দেওয়ালের ক্ষেত্রফল, এগুলো গুণ করে বাদ দিয়ে দিবি। গুণ খুব সহজ, দুটো আছে তার মানে 2 ইন্টু কত, 1-2, এটা বাদ হবে প্লাস। আর 2টি জানলা একটি দরজা আছে, তাহলে 1 ইন্টু কত হচ্ছে, 2 সেটাই বাদ হয়ে যাবে। এটা সহজ আছে। নেক্সট 35 নম্বর কোশ্চেন একই রকম। চলো 35 নম্বর কোশ্চেনটা দেখো তো, এখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা। কোশ্চেন নাম্বার 35, বাকি দেয়ালে প্রতি মিটারে, আচ্ছা, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে এইটুকু ক্ষেত্রফল বাদ দিয়ে দিব। এবার বলেছে বাকি দেয়ালে কত টাকা হিসাবে, 1 টাকা হিসাবে 25 সেমি চওড়া কাগজ লাগাতে কত, 1 টাকা হিসাবে 25 সেমি চওড়া কাগজ লাগাতে কত খরচ হবে? চলো এটা করি।
তাহলে বাকি দেওয়ালের আগে ক্ষেত্রফল বের করো। বাকি দেওয়ালের ক্ষেত্রফল। চার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 12 প্লাস 10 ইন্টু উচ্চতা হচ্ছে 8। এটা চার দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে গেল। মাপের ঘরে 3টি জানলা আছে, তাহলে 3 ইন্টু কত, এটা 4-এর 3 মানে 8-এর 3 হবে। 3 4 বাই এটা 4-এর 3 হচ্ছে, 4-এর 3-এর সাথে 2 বেশ, প্লাস 3টি জানলা এবং এত মাপের একটি দরজা আছে। 1 ইন্টু কত হচ্ছে 2/2, 1 ইন্টু 2/2, 2 ইন্টু 1-এর 2 তার মানে 2/2। 12 আর 10 22, 22 দিয়ে 44, 44 কে 8 দিয়ে গুণ করো, 4 32-এর 2, 32 3 35। ঠিক করলাম কিনা দেখে নাও। 22 দিয়ে 44, 44 কে 4 8 32, 32 3 35। ঠিক আছে, এটা কতটা হচ্ছে 2 দিয়ে কেটে গিয়ে মাপের একটি দরজা আছে, ঠিক আছে। তাহলে 8 আর 1 9 হচ্ছে, -9। তাহলে 12 থেকে 9 বাদ দিলে কত, 3 মানে 343 ইউনিট হচ্ছে, 343। যে বাকি যেটা দেওয়াল পেলাম সেই দেওয়ালের ক্ষেত্রফল কত হচ্ছে 343 ইউনিট, এত বর্গমিটার। তো বলেছে বাকি দেওয়ালে মিটার প্রতি 1 টাকা হিসাবে 25 সেমি চওড়া কাগজ লাগালে কত খরচ হবে। তাহলে তুমি 25 সেমি চওড়া কাগজ লাগাচ্ছ, যে কাগজের দৈর্ঘ্য কিন্তু আমি জানি না, কারণ এখানে ওরা খরচের পরিমাণটা বলেছে যে দৈর্ঘ্যতে প্রতি মিটারে 1 টাকা করে খরচ হবে, তাহলে দৈর্ঘ্যটা বের করলে হয়ে যাবে। তাহলে যে কাগজটা আমি লাগাচ্ছি সেই কাগজটা ধরে নাও যে দৈর্ঘ্য হচ্ছে কি কত, যেটা আমি জানি না x, এবং চওড়া যেটা সেটা আমাকে বলে দিয়েছে, সেটা কত 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার, তাহলে মানে ক্ষেত্রফল কত হচ্ছে 25/100, এবং এটা সমান কত হয়ে গেল 343। টোটাল ওই এরিয়াটাই বেরাবে। 25 দিয়ে গুণ করে 25 4 100, তাহলে দৈর্ঘ্য, কাগজটার দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে 3 4 12 2, 8 4 16 1 17 7, 8 থেকে 1 1372। তাহলে কাগজটার দৈর্ঘ্য হচ্ছে 1372 ইউনিট, এত মিটার। তাহলে খরচ কত, এক্সপেন্ডিচার তাহলে কত হচ্ছে 1372, 1 টাকা করে, 1 দিয়ে গুণ, 1372 টাকা। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 36 বোঝা যাচ্ছে কিনা। কোশ্চেন 36, ভেতরে প্রতিবর্গ করেছে মানে কি? আচ্ছা, এখানে কি বলেছে, একটি বর্গাকার ভূমিষ্ঠ বাক্সের মেঝের ক্ষেত্রফল আমাকে 169 বলে দিয়েছে, এবং বাক্সের উচ্চতা 8 সেমি বলে দিয়েছে। তার ভেতর, আচ্ছা ভেতর মানে কি হবে, ভেতর মানে শুধুমাত্র কিন্তু ভূমিও বোঝাচ্ছে না, উপরের পোর্শনটা বোঝাচ্ছে না, পুরো জায়গাটা বোঝাচ্ছে, পুরো জায়গাটা, পুরো লেয়ারটা। তার ভেতর প্রতি বর্গ সেমিতে, ভেতরটা মানে পুরো জায়গাটাই পড়ছে, এর ভেতরটা পুরোটাই, মানে এই লেয়ারটাও আসবে, এই লেয়ারটাও আসবে, পুরোটাই বক্সের পুরোটাই, বক্সের পুরোটাই। তাহলে একটি বর্গাকার ভূমিষ্ঠ বাক্সের মেঝের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে তোমার 169 বর্গ সেমি, কিন্তু বাক্সের উচ্চতাটা কেমন আছে, 8 সেমি আছে। আচ্ছা, 10 টাকা হিসাবে রূপোর পাত বসাতে কত খরচ হলো। তাহলে বড় বর্গাকার যদি হয়, ভূমিটা হচ্ছে বর্গাকার, মানে তোমাকে দেওয়া আছে কারণ ভূমিটা হচ্ছে বর্গাকার, কিন্তু উচ্চতাটা কিন্তু ভূমির সাথে কিন্তু সেম নেই। তাহলে ভূমি যদি বর্গাকার হয় তাহলে বর্গক্ষেত্রে আমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ ধরলাম, তাহলে a স্কয়ার সমান কত হয়ে গেল 169, তার মানে a সমান হচ্ছে √1/6
9 তার মানে 13। তার মানে আমি যে বর্গাকার নির্দিষ্ট একটা বাক্স পেয়েছি সেই বাক্সের ক্ষেত্রে আমি যদি বলি যে লেন্থ কত তাহলে 13 করো, তোমাকে যদি বলি ব্রেথ কত তাহলে সেটাও 13, কিন্তু তোমাকে যদি আমি বলি হাইট কত তাহলে হাইট দেওয়া আছে সেটা হচ্ছে 8। তাহলে পুরো বক্সটার এবার আমাকে ক্ষেত্রফল বের করতে হবে, ভিতরের পুরোটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে পুরো বক্সের ক্ষেত্রফল তুমি যদি বের করতে চাও তাহলে কত হবে? বক্সের ক্ষেত্রফল বের করে বলেছিলাম যে 2 ইন্টু, দেখো আমি এই জন্যই বলছি 4 দেওয়ালের ক্ষেত্রফল যখন বের করেছিলাম না, এই পোর্শনের তুমি যদি ক্ষেত্রফল বের করো, এই পোর্শনে যদি আমি এই লেয়ারটার ক্ষেত্রফল বের করি, এইটুকু লেয়ারের, তাহলে সিমিলার একটা লেয়ার কিন্তু অপোজিট সাইডেও আছে, সেই জন্য সামনের দিকে 2 নিয়েছি, মানে এদিকে একটা লেয়ার এরকম আছে। আবার এই লেয়ারটা যদি ক্ষেত্রফল বের করি তাহলে এর অপোজিটে কিন্তু একটা লেয়ার আছে, এই লেয়ারটা এরকম ভাবে মিড যদি বের করি তাহলে উপরের লেয়ারটাও আছে। তাহলে পুরো বক্সের ক্ষেত্রফল যদি বের করি তাহলে কত হয়ে গেল? 13 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু 2 দিয়ে কেন গুণ করলাম? যেহেতু ডবল করে আছে। 169 104, তাহলে দুটো 104 হচ্ছে, আমি এটা ডিরেক্টলি লিখে দিচ্ছি 218 208। 9 17 7 থেকে 1 5 এর 7 377, 377 মানে কত হয়ে গেল? 7 দিয়ে 14 4, হাত থেকে 1, 7 দিয়ে 14 একে 15 5, 3 দিয়ে 6 একে 7, 754। 10 টাকা হিসাবে যদি খরচ হয় তাহলে কত হবে? 7540। এত বর্গমিটার তো ক্ষেত্রফল বের করে নিলাম, তাহলে 10 টাকা হিসাবে যদি খরচ হয় এক্সপেন্ডিচার কত হবে? 754 ইন্টু 7540। বোঝা গেল? হ্যাঁ, বেশ, এবার পরের কোশ্চেন গুলো খুব সহজ আছে, আমরা এই রুল দিয়ে করতে পারবো। নর্মাল মেথডে আমি একটা অঙ্ক দেখিয়ে দেবো, তাহলে সুবিধা হবে তোমার। কোশ্চেন নাম্বার 37 বলেছে যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 25 সেন্টিমিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? প্রতিটি বাহু 25 সেন্টিমিটার বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই রুল দিয়ে যদি করি, একটাই সূত্র, মানে প্লাস দিয়ে সমস্ত জিনিস লিখবো। বৃদ্ধি পেয়েছে মানে 25, এটাও 25, কারণ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দুটোই সেম হয়, তাহলে এ এবং বি দুটোই সেম। 25 ইন্টু 25 বাই 100, 50। 50-এর বেশি অ্যান্সার হবে, তাহলে দেখে বুঝতে পারছো 50-এর বেশি অ্যান্সার এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, এটা কাছাকাছি হচ্ছে এটা। 25 25 625, 625কে 100 দিয়ে ভাগ করে নাও, তাহলে 56, 50 প্লাস 6.25, তার মানে 56.25, এটা হচ্ছে কি অ্যান্সার। তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেল? 56.25। হয়েছে? কিন্তু অন্যভাবে যদি করি তাহলে কিভাবে করবো? অন্যভাবে যদি করি তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু, সেকেন্ড মেথড আমি বলে দিই, a a স্কয়ার 20% কি হয়েছে? সরি 20% না, 25%, 25% বৃদ্ধি পেয়েছে। 25% মানে 1/4। প্রথমে বাহুর দৈর্ঘ্য 4 ছিল, ক্ষেত্রফল কত হয়ে গেল? 16। পরে বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল? 5 হয়ে গেল, ক্ষেত্রফল কত? 25। কত বৃদ্ধি পেল? 9 ইউনিট বৃদ্ধি পেল কততে? 16তে, তাহলে 100তে কত? 4 4 16, 4 25 100। দেখবে এটাকে ভাগ করলে সেই 56.25 এটাই আসবে, এটাকে ভাগ করলে 56.25 আসবে। আচ্ছা, পরের কোশ্চেনটা হয়ে যাবে তাহলে 38, তাই না? হ্যাঁ, এটা মাইনাস করবো। হ্যাঁ, এটা মাইনাস। তারপরেরটা
এটা তো পরিসীমা বলেছেন। হ্যাঁ, পরিসীমা বললেও একটা জিনিস খেয়াল রাখবো যে কোনো বর্গক্ষেত্রের পরিসীমা যদি 30% বৃদ্ধি পায় তাহলে ওর দৈর্ঘ্য কি হবে 30% বৃদ্ধি পেয়েছে। দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেয়েছে বলেই পরিসীমা 30% বৃদ্ধি পেয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাকে ক্ষেত্রফল কত বৃদ্ধি করতে হবে? তাহলে ওটাকে নিয়ে করবো। তবে একই হবে। একই হবে, একই রকম হবে। 69% একই রকম ভাবে। এটাও দেখে নিন, এটা 51% হচ্ছে মুখে মুখে। আচ্ছা, এই জিনিসটাও কিন্তু সেম। পরিসীমার ক্ষেত্রেও সে আমরা করতে পারবো যে প্রতিটি বাহু দৈর্ঘ্য এত দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, এত পার্সেন্ট বৃদ্ধি পায়, তার পরিসীমা। পরিসীমার ক্ষেত্রে আর ক্ষেত্রফলের ক্ষেত্রে সূত্র কিন্তু একই। আমরা কিভাবে করবো বলো এটা? আচ্ছা, এটা দেখো তো অ্যান্সার মিলছে কি? এটা করি। কোশ্চিন নাম্বার কত? 41। কোশ্চিন নাম্বার 40 হয়ে যাবে। পরিসীমা 30% হ্রাস পাওয়া মানে তোমার বাহুটাও কিন্তু 30% হ্রাস পেয়েছে। তাহলে সেক্ষেত্রে তুমি ক্ষেত্রফল যদি হ্রাস কত হয়েছে সেটা যদি ক্যালকুলেশন করতে যাও তাহলে 51% হবে। দেখে নিই একবার। -30, -30, আমি কত করছি এটা? 40, প্লাস -30 ইন্টু -30/100, -60, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এই দুটো শূন্য কিন্তু কেটে গেল, তাহলে কত হলো? 9, -51। মাইনাস রিপ্রেজেন্ট করছে যে ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে। আচ্ছা, এই কোশ্চিনটা প্রথমে আগে পরের কোশ্চেনটা যেটা পরিসীমার কোশ্চিন দিয়েছে সেই কোশ্চিনটা আগে আমরা নর্মাল ভাবে করব। 41, বাহু যদি এ হয় তাহলে পরিসীমা কত হবে? 4a। বাহু যদি এ হয় তাহলে পরিসীমা কত হবে? 4a। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমাকে কি বলেছে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে। 20% মানে আমরা জানি সেটা কত হয়? 1/5। বাহুর দৈর্ঘ্য এ ছিল, পরিসীমা কত হয়ে গেল? 4×5 কত? 20। 1 বৃদ্ধি পেল মানে দৈর্ঘ্য কত হয়ে গেল? 6, পরিসীমা কত হয়ে যাবে? 4×6 কত? 24। কত বৃদ্ধি পেল? সেটা হচ্ছে গিয়ে তোমার 4 ইউনিট। কততে? 20-তে। তাহলে 100-তে কত? বাচ্চারা কত? 20। এটা এইভাবে করবে, বোঝানোর কথা। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, একটু আগে একটা জিনিস যেটা বললাম তোমার, যে বর্গক্ষেত্রের পরিসীমা 30% বৃদ্ধি পাওয়া, এই যে বর্গক্ষেত্রের পরিসীমা, এটা এটা দুটোই সেম হবে। যে বর্গক্ষেত্রের পরিসীমা 30% বৃদ্ধি পাক অথবা পরিসীমা 30% হ্রাস পাক, ওর বাহুর দৈর্ঘ্য তাহলে কি হচ্ছে? 30% বৃদ্ধি পাবে এবং 30% হ্রাস পাবে। যদি বৃদ্ধি পায় পরিসীমা তাহলে বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি পাবে। যদি পরিসীমা 30% হ্রাস পায় তাহলে বাহুর দৈর্ঘ্য 30% হ্রাস পাবে। তার এক্সাম্পল হচ্ছে এটা। দেখে নাও যে একটি কোথায় কি বলেছে? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে পরিসীমা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? তাহলে বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল, তার মানে পরিসীমা কত বৃদ্ধি পেল? 20% বৃদ্ধি পেল। উল্টোটাও সত্য, ঠিক আছে? 20% পরিসীমা বৃদ্ধি পাবে মানে বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাবে। তাহলে ডিরেক্ট অ্যান্সার করবে এরকম অঙ্কের ক্ষেত্রে যে পরিসীমা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাওয়া মানে পরিসীমা কত? 20%। বাহুর দৈর্ঘ্য 30% হ্রাস পাওয়া মানে পরিসীমা 30% হ্রাস পাওয়া। বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস কিসে? পার্সেন্টেজ। এটা হচ্ছে পরিসীমা বৃদ্ধি বা হ্রাস, দুটোই সেম। হয়েছে? বোঝা গেল ব্যাপারটা? বলো বুঝতে পারলে কিনা?
শোনা যাচ্ছে? আলিয়া, বনানী? শোনা যাচ্ছে? হ্যাঁ বুঝতে পারলে এটা কি বললাম? বাহুর দৈর্ঘ্য যত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে সেই একই পরিমাণে পরিসীমা বৃদ্ধি বা কি হবে, হ্রাস পাবে। হ্যাঁ বেশ। এরপরে আচ্ছা, এরপরের অঙ্কটা কিভাবে করবো? বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে বাহু কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল 20% বৃদ্ধি। তাহলে কোনো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরে নাও 100 ইউনিট ছিল। 20% যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে সেটা কত হয়ে যাবে? কিভাবে করছি দেখে নাও। ক্ষেত্রফল 20% বৃদ্ধি, বাহু কত পার্সেন্ট বৃদ্ধি পায়? ভালো কোশ্চেন দিয়েছে তো, আমি ভাবিনি। আচ্ছা, কোন একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল তোমার 100 ইউনিট। এই হচ্ছে বর্গক্ষেত্র। ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেল, তার মানে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে গেল? 120 ইউনিট। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a স্কয়ার b স্কয়ার। তাহলে আমরা যেটা পাচ্ছি, অনুপাত যদি করি তাহলে, আচ্ছা এরকম ভাবে করি তাহলে সব থেকে ভালো, a স্কয়ার b স্কয়ার দিয়ে। প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল a স্কয়ার, পরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেল b স্কয়ার। প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 ইউনিট ছিল, ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেল, তার মানে কত হয়ে গেল? 120 ইউনিট। তার মানে এটাকে আমরা বলতে পারবো যে a বাই বি তার স্কয়ার সমান হচ্ছে কি কত? √10, সরি, a/b তার স্কয়ার যদি আমরা করি, ক্যালকুলেশন যদি করা যায় তাহলে উপরে 5 হবে, নিচে কত হবে? 6 হবে। মানে 5/6। a/b মানে কত হয়ে গেল? √5/6। √5/6 ক্যালকুলেটিভ হয়ে গেল। √5, √5, 2.5 আর করলো শর্টকাট, 5 ইউনিট 6 ইউনিট হয়ে গেছে ক্ষেত্রফল। √5, √6। তাহলে কতটা বাড়ছে? √6 মাইনাস √5 ডিভাইডেড বাই √5 ইন্টু 100, এরকম ভাবে বাড়ছে। তো ক্যালকুলেশন করা কঠিন হয়ে গেল। ক্ষেত্রফল 20% হ্রাস পেলে বাহু কত হ্রাস পাবে? 20% বৃদ্ধি পেলে বাহু কত বৃদ্ধি পাবে? আচ্ছা, এই টাইপটা রেখে দাও। এই টাইপটা আমি একবার দেখে নিই, একবার আমি নিজে করবো। এই টাইপটা দিয়ে শর্টকাটটা বের করার চেষ্টা করবো। এইরকম ভাবে আসছে না। এই টাইপটা এখানে থাক। দুটোই সিমিলার কোশ্চেন আছে, বা তোমাদের বই যদি দেওয়া থাকে সলিউশন একটু দেখ। আমি পরে পরে এটা করে দেবো। ওই আগের এই সেম একটা কোশ্চেন বাঁধলো, আর এই চ্যাপ্টারে একটা কোশ্চেন বাঁধলো। এটা ভাগ করতে হয়েছে, √6 √5 নিয়ে ক্যালকুলেশন করা মানে। সাজেশনে আছে অন্যভাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো তাহলে। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 45টা দেখো তো কি বলেছে। একটি বর্গক্ষেত্রের বাহু 8 সেমি বাড়ালে ক্ষেত্রফল 120 বর্গ সেমি বাড়ে। বর্গক্ষেত্রের প্রাথমিক বাহু কত সেমি? পারবে করতে নিশ্চয়ই।
একটি বড় হ্যাঁ করতে পারবে। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 46, 47 বলেছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেমি, 32 সেমি। আচ্ছা, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেমি, 32 সেমি, এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা বের করো। তাহলে দুটো বর্গক্ষেত্র বলেছে, একটা হচ্ছে 4a সমান 24, আর একটা হচ্ছে কি তোমার 4b সমান হচ্ছে 32, a সমান 6, b সমান হচ্ছে কি 8। এর এরিয়া কত হয়ে গেল 36, এর এরিয়া কত হয়ে গেল 64। এদের ক্ষেত্রফলে বলছে কি এদের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত হলো? এদের ক্ষেত্রফলের যোগফল বের করি, কত হলো 100। এদের ক্ষেত্রফলের যোগফল হচ্ছে 100। তাহলে নতুন একটা বর্গক্ষেত্র নিয়ে নিলাম যার ক্ষেত্রফল হচ্ছে কি সি স্কোয়ার সমান কত 100। তাহলে সি সমান কত হয়ে গেল 10। তাহলে 4c সমান কত হয়ে গেল 40। এটা অ্যান্সার। তো বললে হ্যাঁ তারপরেরটা পরেরটাও একই রকম। হুম, বেশ। তারপরেরটা আচ্ছা 47, 48 দেখো। পারবে করতে এবারে। তাহলে তোমরা এটুকু করে এসো 54 পর্যন্ত। আর এই কোশ্চেনের সলিউশনটা দেখো 40। এরপরের দিন আমরা ট্রায়াঙ্গেল চলে যাবো। এই কোশ্চেনে 43, 44 আমি দেখছি এটা শর্টে করা যাচ্ছে কিনা। বেশ, তোমাদের মোটামুটি কি হয়ে গেল, আয়তক্ষেত্র হয়ে গেল, বর্গক্ষেত্র হয়ে গেল। এবার আমরা ট্রায়াঙ্গেল করে তারপরে চলে যাবো ওইদিকে। আচ্ছা, পার্সেন্টেজের দেখবে দুটো ভিডিও আপলোড করেছে, ওটা মনে হয় 41 থেকে আছে, 41 থেকে শেষ পর্যন্ত। প্রথম থেকে তো 30টা অঙ্ক মোটামুটি সহজেই আছে। অফলাইনে রেকর্ডিং করে নিয়েছিলাম অফলাইন ক্লাসটা, তোমরা 41 থেকে মনে হয় দেওয়া আছে, বাকি 85 পর্যন্ত অঙ্কের সলিউশন হয়তো দেওয়া আছে। পার্সেন্টেজের দুটো ক্লাস তোমাদের যে প্লে লিস্টে আপলোড করে দিই, সেই দুটো ক্লাস একটু দেখে নিই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আজকে এইটুকুই থাকতে হবে। কবে? সোমবার? নেক্সট সোমবার পড়াবো। হ্যাঁ, সোমবার সোমবার সোমবার? সোমবারই পড়াবো। ঠিক আছে।